আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সফটওয়্যারের একটা কস্ট এস্টিমেশন কিভাবে করতে হয় আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে। সো আপনার কাছে ধরেন হচ্ছে একজন ক্লায়েন্ট আসলো, এসে বলল যে ভাই আমার এরকম একটা সফটওয়্যার বানাইতে হবে, সো আমার এটা বানাইতে কত দিন সময় লাগতে পারে এবং আমার কত টাকা লাগতে পারে। সো এখন আপনি যদি এমন করে বলেন যে আপনি একটা আন্দাজের উপর বলে দিলেন যে আপনার এটা তৈরি করতে 50,000 টাকা টাকা লাগবে, আপনার 15 দিন সময় লাগবে, 15 দিনের মধ্যে আমি বানিয়ে দিব। সো সো এইটা যদি আপনি বলেন আন্দাজের উপরে, তাহলে আপনার 100% চান্স হচ্ছে আপনি ধরা খাবেন। ধরা কেন খাবেন? তো আপনি দেখবেন যে আপনার যে সময়টা বলছেন, যে টাকাটা বলছেন, সে টাকার মধ্যে আপনি কমপ্লিট করে দিতে পারতেছেন না প্রজেক্টটা। তাহলে কি আপনি নিজের পকেট থেকে দিতে হবে। কারণ আপনার যদি প্রজেক্টের কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টটা আছে, সেই ক্লায়েন্টটা চলে যাবে, পরে আর ক্লায়েন্টটা আসবে না। সো এই জন্য আমরা যখন কোনো একটা প্রজেক্ট আসবে, সেই প্রজেক্টটাকে কিভাবে ক্যালকুলেশন বা একটা ফর্মুলা বা একটা গাণিতিক ফ্রেমওয়ার্কের ভেতরে এনে যে টাকা কত আসবে বা কত ডলার আসবে সেইটার মধ্যে রূপান্তর করতে পারি, যে মানি কিভাবে আমরা ম্যানেজ করতে পারি একটা প্রজেক্টের, বা মানে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দেখব। সো এখন এখানে আমরা যদি দেখি যে হোয়াট হ্যাপেন হোয়েন ইউ গেসিং। সো এখন এখানে আমরা দুইটা সিনারিও দেখতে পাচ্ছি। সিনারিও এর মধ্যে যে আপনি গেসিং করে কাজ করছেন, ঠিক আছে, কোনো হিসাব ছাড়া আপনি যদি কোনো একটা প্রজেক্টটা শুরু করে দেন, সো সেই ক্ষেত্রে আপনার বাজেট 100%-এর উপর হচ্ছে বেড়ে যেতে পারে। তো এখানে বলছে হচ্ছে কত পার্সেন্ট, যে সেখানে আপনার এখানে দেখাচ্ছে 187%-এর উপরে আপনার বাজেট এক্সিড করতে পারে এবং আপনার 9 মাস প্লাসও সময় লেগে যেতে পারে। সো এখানে দেখেন এই জিনিসগুলো আনঅর্গানাইজডভাবে কাজ করতেছে। ওকে, সো যেটা যদি আমরা গেসিং করে কোনো একটা কাজ করতে যাই বা কোনো একটা প্রজেক্ট নিয়ে নিই আমরা, এবং আমরা যদি সিনারিও 2 এর মধ্যে দেখি, সো সিনারিও 2 এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এস্টিমেশন করা হয়েছে পুরা প্ল্যানিং করে, যে আমাদের এসডিএলসি মডেলটা হিসাব, যে আমাদের প্রজেক্ট লাইফ সাইকেল বা সফটওয়্যার লাইফ সাইকেল, সেই হিসাবে আমাদের এখানে ভাগ করা হয়েছে, ফেজ অনুযায়ী ভাগ করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এতে কি আমাদের যে কাজগুলা, সেই কাজগুলো আমরা বাজেটিংও ঠিকভাবে করতে পারবো এবং হচ্ছে আমাদের যেই টাইমলাইন ঠিকভাবে যাচ্ছে কিনা বা কোন কাজ কখন শেষ হচ্ছে কিনা, সেই পুরো ট্র্যাকিংটা আমরা করতে পারবো আমাদের সফটওয়্যারটার বা আমাদের প্রজেক্টটার। সো এতে কি হচ্ছে, তাহলে কি আপনি আর বাঁশ খাওয়ার যে সম্ভাবনাটা থাকে, সে বাঁশ খাওয়ার সম্ভাবনা থাকে না যদি আমরা সিনারিও বি এর মতো কাজ করে থাকি। ওকে, সো এখন আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনি যদি কাজ করতে যান, তাহলে আমাদেরকে এই সাইজ বা কস্ট ক্যালকুলেশনটার মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, যে আমরা দুইটা সিনারিও দিয়ে আমরা বা দুইটা মেথড দিয়ে কাজ করে থাকি। একটা হচ্ছে টপ ডাউন। সো এখানে টপ ডাউনটা বলতে হচ্ছে পাখির চোখের উপর থেকে দেখা, পুরো প্রজেক্টটাকে এক নজরে দেখা। সো এখন আপনি যদি অভিজ্ঞ একজন প্রজেক্ট ম্যানেজার হয়ে থাকেন বা আপনার কাছে যে সফটওয়্যারটা আসছে বা অন্য যে কোনো কাজে যদি আপনি ওই কাজে পুরা বা একটা বিল্ডিং তৈরি করতে আসছে, সো আপনি যদি এই ক্ষেত্রে পুরা আপনার একটা অনেক এক্সপিরিয়েন্স থাকে, আপনার 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাহলে কি আপনি প্রজেক্টটা উপর থেকে দেখে, সেই জন্য এখানে বলছে যে টপ ডাউন। সো আপনি উপর থেকে দেখে একটা বাজেট দ্রুত বলে দিতে পারেন, যে আপনার দ্রুত লাগবে সেটা আপনি দ্রুত বলে দিতে পারেন, কিন্তু এখানে একটু রিস্ক কিন্তু অবশ্যই থেকে যায়, কারণ এটা আপনি গেসিং করে বলতেছেন, কিন্তু গেসিং করতেছেন তবু হচ্ছে আপনার কি এক্সপিরিয়েন্সের উপর বলতেছেন। ঠিক আছে, আপনি যদি অনেক এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তাহলে আপনি টপ ডাউন যে বাজেট বা টপ ডাউন যে মেথড, সেটা খাটাইতে পারেন। সো এখন আমরা যদি দ্বিতীয় মেথডটা নিয়ে কথা বলি, সো দ্বিতীয় মেথডটা হচ্ছে আপনার বটম টু আপ। সো বটম টু আপের মধ্যে যে কাজটা করা হয়, সেটা হচ্ছে আমরা আমাদের যে পুরো কাজগুলো আছে সেগুলোকে হচ্ছে ছোট ছোট ভাগে আমরা ভাগ করে ফেলবো। সো এই ছোট ছোট ভাগ করার যে প্রসেসটা, সেটাকে আমরা কি বলি, WBS, সো ওয়ার্ক ব্রেকডাউন সিস্টেম। সো সেটাও আমরা আগের ভিডিওগুলোর মধ্যে দেখে আসছি, আপনারা যদি না দেখে থাকেন প্লে লিস্টে চেক করুন, সেটাও পাবেন। ওকে, সো এতে কি হয়, এতে আমাদের যে টাস্কগুলো বা আমাদের কাজগুলো ধাপে ধাপে ভাগ করে সে এই ছোট ছোট টাস্কের আমরা বাজেটটা ঠিক করি। সো ছোট যে টাস্কগুলো আছে সেটার বাজেট এবং সময় সীমা ঠিক করাটা কিন্তু অনেক বেশি ইজি,
সো সেগুলো ঠিক করার পরে আমরা হচ্ছে পুরাটাকে একটা যোগ করি। সো যোগ করে আমার সময় কতদিন লাগতেছে, আমাদের কত টাকা লাগতেছে, সেটা অতি সহজে আমরা বের করে ফেলতে পারি। এবং আমরা বটম আপ যদি করি সেটা হচ্ছে আমাদের একদম অ্যাকুরেটলি কাজ করে, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। ওকে, দেন হচ্ছে আমরা যদি ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসটা করি, যদি আমরা ফাংশন পয়েন্ট অ্যানালাইসিস যদি করতে হয়, সো এইটা ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসটা হচ্ছে, সো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা একটা সফটওয়্যার বানানোর সময় আমরা কিভাবে বলতে পারি যে আমাদের সফটওয়্যার মধ্যে ধরেন ফাংশন পয়েন্ট হচ্ছে ধরেন আপনার কত লাইনের কোড হবে, ওই হিসাব করে করতে হয় আর কি। সো ফাংশন পয়েন্ট এফপি, সো এগুলো হচ্ছে আমরা যে কোন ফিচার রয়েছে সেই ফিচারগুলোকে হিসাব করে আমরা মূলত এই যেই ফাংশন পয়েন্ট অ্যানালাইসিসটা এটা করে থাকি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কয়েকটা বিষয় আমরা চেক করি। এখানে একটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। সো আমরা ইনপুটের ক্ষেত্রে আমরা জানি যে ধরেন হচ্ছে আমাদের যে ফর্ম কয়টা থাকবে, আপলোডিং এনিথিং টু ইউজার, সেন্ডিং। সো ধরেন ইউজার লগ ইনের মধ্যে ক্লিক করলো, এখানে কিন্তু ডাটা পাস হচ্ছে, অথবা কোনো একটা ছবি আপলোড করলো বা কোনো একটা কিছু ডাটা আপলোড করতেছে, এটা কি সার্ভার আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে আসতেছে। এবং এনিথিং ইউজার সেন্ড, ধরেন কোনো একটা মেসেজ দিল, এই সেই যদি কোনো কিছু থাকে যে ইনপুট করতেছে আমাদের সফটওয়্যারের মধ্যে, সেটা একটা ধরেন আমাদের ইনপুট ফাংশনালিটি হলো। দেন আছে হচ্ছে আউটপুট, ধরেন হচ্ছে আমরা কোনো একটা রিপোর্ট জেনারেট করতেছি, দেন হচ্ছে কিছু একটা এক্সপোর্ট করতেছি, অথবা কিছু রেজাল্ট তৈরি করতেছি। সো এই সকল জিনিস যখন হয় একটা সফটওয়্যারের মধ্যে, সেটাকে আমরা আউটপুট বলে থাকি। সো এগুলো কিন্তু এক একটা আমাদের ফিচার, যে এই ফিচারগুলো থাকলে বা এই ফিচার ফাংশন বা ফাংশন পয়েন্ট, সো এগুলো বিভিন্ন ধরনের ফাংশন পয়েন্ট। ওকে, দেন আছে সার্চ, আছে যে আমাদের এই সফটওয়্যারটার মধ্যে কতগুলো সার্চ এর অপশন থাকে। সো এগুলো 5টা ফিলারের মধ্যে হয় আর কি। এগুলো 5টা ফিলার এখানে দেখতে পাচ্ছেন, যে আমরা হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে কয়টা টেবিল হবে, কতটুক ডাটাবেজের ফাইলটা হবে, এইগুলাও আমরা অ্যানালাইসিস করতে পারি যখন আমরা বাজেট তৈরি করব। দেন হচ্ছে এক্সটার্নাল এপিআই, যে পেমেন্টের যে গেটওয়েটা লাগাতে হয় অথবা বাইরের যে কোনো কিছু যদি করতে হয়, তাহলেও সেগুলো কিন্তু এক্সটার্নাল এপিআই হিসেবে কাজ করে। সো আপনারা এখানে এক্সাম্পলও দেখতে পাচ্ছেন যে ইনপুট হিসাবে আমরা লগ ইন ফর্ম, তারপরে হচ্ছে আউটপুট হিসাবে ইনভয়েস হয়, তারপরে সার্চ হিসাবে হচ্ছে সার্চ বার, টেবিল হিসাবে ধরেন হচ্ছে ইউজার টেবিল থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাডমিন টেবিল, তারপরে হচ্ছে পেমেন্ট টেবিল, অর্ডার টেবিল, প্রোডাক্ট টেবিল ইত্যাদি অনেক কিছু হতে পারে। তারপরে হচ্ছে এখানে এক্সটার্নাল এপিএস হিসাবে ধরেন পেমেন্ট গেটওয়ের কথা আমি বললাম, পেমেন্ট গেটওয়ের যে এপিএস সেটা হতে পারে। সো এইগুলা, সো এরকম আমাদের হচ্ছে 5টা ফিলার থাকে, ঠিক আছে। সো এই 5টা ফিলার দিয়ে কিন্তু আমরা যেই রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড, সো আমরা কোনো কোড লেখার আগে আমরা এই ফাংশন পয়েন্টগুলো দিয়ে বের করে ফেলতে পারি যে আমাদের এই সফটওয়্যারটার মধ্যে কি কি ফাংশন আছে, সো ওগুলো হিসাব করে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, এবার আসি সফটওয়্যার ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত একটি মডেল, সেই মডেলটা হচ্ছে কোকোমো মডেল। এর মূল মন্ত্র হলো, আপনি যদি প্রজেক্টের সাইজ জানতে চান, তবে এটা সহজ সূত্রের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি কতজন মানুষ লাগতেছে এবং কত টাইম লাগতেছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এই সূত্রটা। ওকে, আর সূত্রটার মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এফোর্ট অ্যান্ড হচ্ছে কিলো লাইন অফ কোড, সো কত কিলো লাইন অফ কোড, KLOC, এটা হচ্ছে 1000-এর মধ্যে হিসাব করে কত 1000 কিলো লাইন অফ কোড হয়। তারপরে হচ্ছে এখানে আমরা একটা এক্সাম্পলও দেখবো। এরপর হচ্ছে প্রজেক্টের মডেল AB দিয়ে আমরা এগুলা বের করে থাকি। সো এখানে ARP হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের উপর ভিত্তি করে আমরা এই ARB এর মানটা নির্ধারণ করে থাকি। সো ওইটা আমরা একটু দেখি। ওকে, দ্য 3 প্রজেক্ট মডেল, সো আমাদের প্রজেক্টের মডেল উপর ভিত্তি করে আমি বলছিলাম যে ARB এর মান আমরা নির্ধারণ করি। সো এখন আপনার প্রজেক্ট যদি অর্গানিক যেই মডেল হয়, তাহলে আমাদের A এর মান হবে 2.4 এবং বি এর মান হবে, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, সো 1.05। সো সেমি ডিটাচ যদি কোনো মডেল হয় তাহলে হচ্ছে এটা হবে এত, পয়েন্টগুলো দেওয়া আছে। এমবেডেড হলে আপনার এত হবে। সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেন। আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে 3 প্রজেক্ট মডেল,
সেগুলো দেওয়া আছে এবং তাদের মানগুলোও কিন্তু দেওয়া আছে, সেগুলো আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা যদি পরবর্তীতে এটা ইউজ করতে চান। ওকে, দেন এখন এখানে আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে কথা বলি। আমরা যেহেতু জেনটেকের জেন একাডেমি নিয়ে কথা বলতেছিলাম, চলুন এটার একটা উদাহরণ আমরা দেখি। ধরেন হচ্ছে আমরা এখানে স্মার্ট কুইজ যে মডেলটা আছে সেই মডিউলটা আমরা তৈরি করতে চাচ্ছি। সো এখন এখানে আমাদেরকে 3টা স্টেপে আমরা এটার বাজেটটা এস্টিমেশন করতেছি। সো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিম দেখলো যে কুইজ অ্যাপটা লিখতে হলে বা বানাইতে হলে আমাদের 5000 লাইনের কোড করতে হবে, তাহলে অর্থাৎ আমাদের কিলো কো হচ্ছে 5, ওকে, এটা 1000-এর উপরে, 1000 হলে 1 কিলো কো এরকম হিসাবে হয়, ঠিক আছে। তাহলে আমাদের এটা অর্গানিকের উপর হয়। সো আমরা এখন 5 কিলোওয়াট আর এখানে হচ্ছে অর্গানিক মডেল যেহেতু এটা সো আমরা হচ্ছে এখানে যে সূত্রটা দেখছি এটার মধ্যে ফেললে আমাদের আনসারটা চলে আসবে। আমাদের আনসারটা আসবে হচ্ছে ধরেন ওই সূত্রের মধ্যে আমরা ফালালাম, আমি ক্যালকুলেশনটাও করে রাখছি আর কি। সো আমাদের এখানে সূত্রটার মধ্যে ফেলে দিলে আমাদের এখানে সেকেন্ড স্টেপে আমরা আমাদের যে সময় বা কত মানুষ লাগবে সেটা পেয়ে যাব। সো এখানে হচ্ছে 13 মাস লাগবে। পিএম মানে হচ্ছে পার্সন মান্থ, যে একজন পার্সনের হচ্ছে আমাদের এখানে 13 মাস সময় লাগবে। ওকে, সো এখন আমরা যদি এটাকে আরেকটু রেডিউস করতে চাই, যে আমাদের যেই মানুষজন আছে বা রিসোর্স আছে, সো ধরেন হচ্ছে আপনার 4 জন ডেভেলপার আছে। ওকে, সো আপনার যদি 4 জন ডেভেলপার থাকে তাহলে আপনি এই 13কে যদি 4 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত আসে? সো আমাদের আসে হচ্ছে 3.2 মান্থ। সো আমাদের যে 4 জন ডেভেলপার আছে তাদের হচ্ছে 3.2 মান্থ সময় লাগবে এই মডিউলটা তৈরি করতে। এখন ধরুন হচ্ছে এখন এবার আপনি ক্যালকুলেশন করবেন যে বাংলাদেশের রেট অনুযায়ী যদি আমি চিন্তা করি, আমি এখানে 80,000 টাকা ধরছি একজন ডেভেলপারের কস্ট। সো তাহলে এই প্রজেক্টটা শেষ করতে আমার ধরেন 4 জন ডেভেলপার মিলে 3 মাস এতদিন সময় লাগবে এবং আমার 10,40,000 টাকা খরচ হবে, ঠিক আছে। সো তাহলে দেখলেন যে আমরা কিভাবে এই সূত্র অ্যাপ্লাই করে কোকোমো সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে সময় এবং কত কস্টিং সেটাও বের করে ফেলতে পারলাম। ওকে, সো এখানে হচ্ছে আমি আপনাদেরকে এই পুরো মডেলগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এরপরের প্রতি ভিডিওগুলোর মধ্যে আমরা এক্সাম্পল এবং প্র্যাকটিস করব। সো আশা করতেছি আপনারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। সো এখন আমরা যদি এখানে দেখি, সো এখানে বলা হচ্ছে যে ধরেন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে দ্য কর্ন অফ আনসার্টেনিটি। সো প্রজেক্ট যখন আমরা শুরু করার সময় আমাদের আইডিয়া সব সময় একটু ঘোলাটে থাকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইডিয়াটা কিন্তু একদম মানে অনেক ওয়াইড থাকে। পরবর্তী যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন আমাদের কি টার্গেট একদম আস্তে আস্তে ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য আমাদের একটা গোল্ডেন রুল সবসময় প্ল্যান করে রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যখন ফাইনাল বাজেট করতেছেন সেই ফাইনাল বাজেটের সাথে আপনাকে 15-20% মতো বাফার অ্যাড করে রাখতে হবে। বাফার জোন বা রিস্ক ওইটা অ্যাড করে রাখতে হবে। আমরা আগের ভিডিওতে রিস্ক সম্পর্কে জেনেছি। সো যখন বাজেট করবেন 15-20% রিস্ক হবে, এই হিসাব করে আপনি বাজেটটা করবেন। আপনার সময়টা ক্যালকুলেশন সময়টা বাড়ায় বলবেন এবং আপনার টাকাটা বাড়ায় বলবেন। তা এতে করে কি, যদি আপনার কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কি আপনি ওই বাফার জোনটা দিয়ে আপনার যে রিস্কগুলো হচ্ছে, যে বাগগুলো হচ্ছে, যে চ্যালেঞ্জগুলো আসতেছে, রিকোয়ারমেন্ট যদি হুটহাট চেঞ্জ হয়, ক্লায়েন্টের ঠিক নেই, সো তখন আমরা এই বাফার জোনগুলোকে কাজে লাগিয়ে তখন আমরা কাজ করতে পারবো। তাহলে কি আমাদের আর লস হবে না কাজের মধ্যে বা কোনো একটা প্রজেক্টের মধ্যে। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমি এখানে একটা কোড রাখছি, সেটা হচ্ছে যে গুড এস্টিমেশন ইজ নট অ্যাবাউট টেলিং দ্য ক্লায়েন্ট হোয়াট দে ওয়ান্ট টু হিয়ার। সো এটা হচ্ছে যে আপনার একজন ভালো এস্টিমেশনকারী এমন লোক না যে হচ্ছে আপনি বললেন যে ক্লায়েন্টের শুনতে ভালো লাগবে সেই কথাটা, যে আপনার না সমস্যা নাই, আপনার 5 দিনের মধ্যে বানিয়ে দিতেছি, আপনি 5,000 টাকা দিন। তো এই জিনিসটা যে কোনো ক্লায়েন্টে তার সফটওয়্যারের জন্য শুনলে ওকে তুমি অনেক ভালো ক্লায়েন্টের শুনতে ভালো লাগবে, কিন্তু বাট ইটস অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ বেসড অন ডাটা। সো আপনাকে ডাটার উপরে বেসড করে তাকে সত্যিটা বলার জানতে হবে, তাহলে আপনি একজন ভালো এস্টিমেশনকারী হলেন, ভালো প্রজেক্ট ম্যানেজার হলেন। কারণটা হচ্ছে আপনি যদি কম বাজেটে কম সময়ে
যদি করতে যান আপনার জিনিসটার কোয়ালিটি একদম ভালো হবে না। আমরা ওই কি 3 প্রিন্সিপাল পড়ছিলাম না, স্কোপ, কস্ট, দেন হচ্ছে টাইম। সো ওইটা আপনাকে মেনটেন করতে হবে। ওইটার ভেতর ট্রায়াঙ্গেলের ভেতরে কি কোয়ালিটি থাকে। সো এই কোয়ালিটি যদি আপনি মেনটেন করতে না পারেন, এই ক্লায়েন্ট আপনার কাছে জীবনে আসবে না, আপনি যত কম টাকায় দেন। সো আপনার কাছে অ্যাট দ্য এন্ড অফ ডে কি আপনার যে টাইমটা খরচ করছেন, তারপর যে কম খরচে দিচ্ছেন, সেটা থাকবে না, থাকবে হচ্ছে কোয়ালিটিটা, প্রজেক্টটা থাকবে। তাই অবশ্যই আপনারা যখন কোনো কাজ করবেন, সো কস্ট এবং টাইম এস্টিমেশনটা ভালো করে করবেন। সো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। সবাই অনেক ভালো থাকবেন। গুড বাই।